সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছে অভিজিৎ কুমার মণ্ডল। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তৃতীয় পার্ট, যে গত 2 দিন আগে আমি পরপর 2টি পার্ট তোমাদেরকে নিয়েছি, এবার আমি তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা আশা করছি যে সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে বসে আবার এই ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই ক্লাস শুরু করছি। তোমাদের পাশাপাশি আমার এই ক্লাসটি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার সহকর্মীবৃন্দ ও অভিভাবকবৃন্দ যে যেখান থেকে দেখছেন, সকলকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আমি প্রথমে বলেছি আমি রয়েছে অভিজিৎ কুমার মণ্ডল। তো দেখো, আমরা আজকে তৃতীয় অংশ চলে আসছি ক্লাসের। সেই তৃতীয় অংশে আমি যে নিয়মগুলো দিয়েছি, তোমরা অনেকেই আমাকে ফোন করেছো, প্লাস অনেকেই আমাকে কমেন্ট করেছো। যে আগের 2টি ক্লাস তোমাদের কাছে অনেক চমৎকার হয়েছে, তোমরা অনেক নিয়মকানুন বুঝতে পেরেছো। তো এখনো আমার আরো 2টা ক্লাস, এই নিয়মের পরে তোমাদের আরো 2টা ক্লাস আমাদের নিতে হবে। তো দেখো, আমরা আজকে 36 নাম্বার থেকে দেখি কত দূর আমরা করতে পারি। 36 নম্বর নিয়মে দেখো, আমরা দেখতেছি যে ইক প্রত্যয় যুক্ত হলে, যদি কিনা ইক প্রত্যয় যুক্ত হয়, তাহলে শব্দের প্রথমে রস্যুকার বা রস্যু কিংবা দীর্ঘ বা দীর্ঘকার কিংবা ও বা ওকার থাকে, তা পরিবর্তিত হয়ে ওকার হবে। যেমন মূল থাকলে হবে মৌলিক, মুখ থাকলে হবে মৌখিক, ভূত থাকলে হবে ভৌতিক। এরকম আমি তোমাদের বলেছি কি, রস্যু বা রস্যুকার ইক প্রত্যয় যুক্ত যদি হয়, যুক্তি বা যৌতিক, যোগ বা যৌগিক, লোক বা লৌকিক, কোণ বা কৌণিক ইত্যাদি। তোমরা এরকম আরো অনেক শব্দ তোমরা দেখতে পারো। যেমন কি পুরাণ, পুরাণ হলো পৌরাণিক। তারপর দেখো, সাধু থেকে চলিত রূপের শব্দসমূহ যথাক্রমে দেখানো হবে। অর্থাৎ সাধু থেকে চলিত রূপের যে শব্দগুলো তোমাদের সামনে সেগুলো দেখানো হলো, সেগুলো হচ্ছে যেমন আঙ্গিনা যদি থাকে তাহলে হবে আঙ্গিনা, যদি আঙ্গুল থাকে তাহলে হবে আঙ্গুল। অর্থাৎ কি বলেছি, সাধু থেকে চলিত রূপের যে শব্দ সমূহ যথাক্রমে তোমাদের আমি দেখাচ্ছি। সাধু ভাষা, চলিত ভাষা। ভাঙ্গা থাকলে ভাঙা, রাঙ্গা থাকলে রাঙা, রঙিন থাকলে রঙিন, বাঙালি থাকলে বাঙালি, লাঙ্গল থাকলে লাঙ্গল, হোক থাকলে হোক, যাউক থাকলে যাক, হাউক থাকলে। তারপরে দেখো, যদি এরকম থাকে, লিখ থাকলে লেখো, গুলি থাকলে গুলো, শুন থাকলে শোনো, শুকনা থাকলে শুকনো, ভিজা থাকলে ভেজা, ভিতর থেকে যদি ভিতর থাকে তাহলে হবে ভেতর ইত্যাদি শব্দ। যেমন দিয়া যদি থাকে দিয়ে, গিয়া যদি থাকে গিয়ে, হইল যদি থাকে তাহলে হলো, হইতো যদি হয় তাহলে হতো, খাইয়া যদি হয় খেয়ে, থাকিয়া থেকে, সুতা সুতো, তুলা তুলো, নাই নেই, নহে নয়, নিয়া নিয়ে, ইচ্ছা ইত্যাদি। তারপর দেখো, হয়তো নয়তো বাদে সকল তো আলাদা বসবে। এটা তোমরা অনেকেই জানো, কিন্তু নিয়মটা হয়তো তোমরা জানো না, যে হয়তো নয়তো বাদে সকল তো আলাদা বসবে। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, দেখো, আমি তো সেখানে যাইনি, এখানে দেখো তো আলাদা করে বসেছে। সে তো আসেনি, সে তো আমাকে সেই পড়াটা দিতে আসেনি, বা সে তো আমাকে সেই জিনিসটা দিতে আসেনি। এই তোটা সবসময় আলাদা বসবে। কিন্তু যদি আমরা বলি নয়তো বা হয়তো, হয়তো আমার যাওয়া হবে না,
এখানে কিন্তু তোটা আলাদা বসিয়ে দিবে। এই জন্য নিয়মটা হচ্ছে যে হয়তো, নয়তো, বাদে সকল তো আলাদাভাবে বসবে। দেখো আমি কি বলেছি তাহলে, হয়তো বা নয়তো এইটা একসাথে বসবে আর শব্দ আলাদা বসবে। ক্লিয়ার? এবার দেখো চন্দ্রবিন্দু এর ব্যবহার দেখো। মূল সংস্কৃত শব্দের নাসিক্য ধ্বনি উম, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, অনেশ্বর লুপ্ত হয়ে বাংলায় বহু শব্দে চন্দ্রবিন্দু এসেছে। যেমন কি তোমরা দেখো, অংশু, এই অংশু থেকে এসেছে আঁশ, কানসা থেকে এসেছে কাঁসা, সিন্দুর থেকে এসেছে সিঁদুর, কণ্টক থেকে এসেছে কাঁটা, চন্দ্র থেকে এসেছে চাঁদ, ইন্দুর থেকে এসেছে ইঁদুর। এইগুলো দেখো খুব ভালো একটা কথা, তোমরা একটা মাথায় রাখবে। মূল সংস্কৃত শব্দের নাসিক্য ধ্বনি, অর্থাৎ মূল সংস্কৃত যে শব্দগুলো এর নাসিক্য ধ্বনি অর্থাৎ নাকের ব্যবহার হবে। নাসিক্য ধ্বনি কোনগুলো? উ আছে, ইয় আছে, মূর্ধন্য আছে, দন্তান্ন আছে, ম আছে, লুপ্ত হয়ে অংশু, আঁশ, কাঞ্চ, কাঁসা, সিন্দুর, সিঁদুর, কণ্টক, কাঁটা, চন্দ্র, চাঁদ, ইন্দুর, ইঁদুর ইত্যাদি। এবার দেখো চন্দ্রবিন্দুর ব্যবহার দেখো। বাংলা ভাষায় গৌরব বা সম্মানসূচক যে শব্দগুলো, সর্বনাম যে শব্দগুলো আছে, এই পদে চন্দ্রবিন্দুর আবশ্যিক ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন কি যারা, তারা, এরা, উহারা ইত্যাদি। তাহলে কি বলেছি বলতো, সম্মানসূচক যে শব্দগুলো, আমি তোমাদের সেদিন বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি আমি বলি তাহলে তার হবে, কিন্তু তোমার কথা বা আমার কথা যদি বলা হয় তখন হবে তার হবে। আমরা যখন বলবো যে যার, যার এটা, আর যদি কিনা আমি সম্মানীয় কোনো ব্যক্তিদের কথা বলি তখন বলবো যার বা যারা। এই সমস্ত শব্দ চন্দ্রবিন্দুকে আবশ্যিক ব্যবহার হয়েছে। আর একটা দেখো, কয়েকটি সংখ্যাবাচক শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়েছে। যেমন এটা দেখো কি বলেছি বলতো, কয়েকটি সংখ্যাবাচক শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার রয়েছে। যেমন ৭৫, ৯৫, ২৫, ৮৫, ৩৫, ৫, ৪৫, ৬৫, ৩৭ এইগুলোতে চন্দ্রবিন্দুর ব্যবহার রয়েছে। এবার দেখো ৪০ নম্বর নিয়মটা দেখো, এর ও এর ব্যবহার। চিহ্নিত শব্দ, বাক্য বা উক্তির সাথে সমাসবদ্ধ রূপ, যেমন গুলিস্তান, ভাসানী। গুলিস্তান, ভাসানী হকি স্টেডিয়ামের সাইনবোর্ডে স্টেডিয়াম বানানটি ভুল আছে। দেখো এখানে কোথায় এর, এখানে দেখো এর কথাটা কিন্তু কোথায় বসে দেখছো, যে স্টেডিয়াম এর সাইনবোর্ডে। এবার দেখো শব্দের পরে যে কোনো প্রতীকের সাথে সমাসবদ্ধ রূপ হয়। কি বলেছি বলতো, শব্দের পরে যে কোনো প্রতীকের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন কি বিসর্গ এর সঙ্গে স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধির যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি। বিদেশি শব্দে অর্থাৎ বাংলায় প্রতিবর্ণীকরণ নয় এমন শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন SMS এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। অর্থাৎ বিদেশি যে শব্দগুলো SMS, এটা হলো কি দেশি শব্দ? এটা অবশ্যই দেশি শব্দ নয়, এটা হচ্ছে বিদেশি শব্দ। এবার দেখো ৪০ নম্বর নিয়মটা দেখো, এর ও এর ব্যবহার। গাণিতিক শব্দের সাথে সমাসবদ্ধ যে রূপ, এটা দেখো ৫-এর চেয়ে ২ কম। সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ
অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি। এছাড়া পৃথক রূপে ব্যবহার করা যাবে না। যেমন কি বাংলাদেশের না লিখে আমরা লিখবো বাংলাদেশের। দেখো এখানে বাংলাদেশ এর না লিখে আমরা লিখবো একবারে বাংলাদেশের। কোম্পানি এর না লিখে আমরা লিখবো কোম্পানির। শিক্ষকের না লিখে আমরা লিখব শিক্ষক এর না লিখে লিখব শিক্ষকের। স্টেডিয়াম এ না লিখে লিখব স্টেডিয়াম। অফিস এ না লিখে লিখব অফিসে। তাহলে বলো তো কি বলেছি নিয়মটা? সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, অর্থাৎ সংক্ষিপ্ত যে শব্দ আছে তার সঙ্গে সমাসবদ্ধের রূপ বসবে। এবার দেখো তৎসম যে শব্দগুলো আছে এর স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। অর্থাৎ কেমন দেখো, তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার। যেমন কল্যাণী, গোপী, দাসী, নারী, এগুলো কি স্ত্রীবাচক শব্দ, সবসময় দীর্ঘিকার হবে। রমণী, এটা দীর্ঘিকার। ষোড়শী, এটা তো দীর্ঘিকার। কর্ত্রী, ছাত্রী, দেবী, নেত্রী, বিদুষী, রাক্ষসী, সবগুলোতেই দেখো দীর্ঘিকার। সতী, কালী, জননী, দহিত্রী, পত্নী, মাতামহী, সুন্দরী, সহচরী, কিশোরী, তরুণী, ধাত্রী, পাত্রী, মানবী, লক্ষ্মী, সাধ্বী, কুমারী, দাত্রী, নর্তকী, পিতামহী, যুবতী, শ্রীমতী ইত্যাদি। এই সকল শব্দগুলোতে দেখো সব সময় কিন্তু দীর্ঘইকার হবে। অতএব তৎসম স্ত্রীবাচক শব্দের হ্রস্বইকার ব্যবহৃত হবে। যেমন গিন্নি, ঝি, দাদি, দিদি, ভাবি, পিসি, মাসি, মামি, নানি ইত্যাদি স্ত্রীবাচক শব্দের মানে অতৎসম যে শব্দগুলো, আগের বার বলেছিলাম তৎসম স্ত্রীবাচক, আর এবার দেখো অতৎসম স্ত্রীবাচক যে শব্দগুলো আছে। এবার দেখো শব্দান্তে অর্থাৎ শব্দের শেষে যদি ইতো, ইম, ইমা, ইল, ইনি, তা, ত, ইত্র, ইষ্ণু, ইষ্ট প্রত্যয় থাকলে শব্দের মধ্যাংশে হ্রস্বইকার হবে। যেমন দেখো কি এখানে দুঃখী, দয়স্যু, বিসর্গ, ক্ষয় দেয়নি। তাহলে কি বলেছি, শব্দান্তে যদি ইতো থাকে, এখানে কি আছে তোমার, তাহলে হবে দুঃখিত। ইষ্ট যদি এই সমস্ত প্রত্যয় থাকে তাহলে শব্দের মধ্যাংশে হ্রস্বইকার হবে। যেমন দুঃখিত, তাহলে এখানে কি হয়েছে দুঃখী। জীবিত, জীবী। আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত। কালী, কালিমা। সত্যবাদী, সত্যবাদিনী। অপরাধী, অপরাধিনী। বিরোধী, বিরোধিতা। উপকারী, উপকারিতা। প্রতিযোগী, প্রতিযোগিতা। কৃতি, কৃতিত্ব। মন্ত্রী, মন্ত্রিত্ব। দায়ী, দায়িত্ব। দেখো তাহলে আমি কি বলেছি, শব্দান্তে অর্থাৎ শব্দের শেষে যদি ইতো থাকে, ইম থাকে, ইমা থাকে, ইল থাকে, ইনি থাকে, তা, ত, ইত্র, ইষ্ণু, ইষ্ট প্রত্যয় থাকলে শব্দের মধ্যাংশে সব সময়ই হ্রস্বইকার হবে। এবার দেখো সংস্কৃত ব্যাকরণের নিয়মের প্রভাবে বাংলায় এসব মূল শব্দের সঙ্গে তৎসম প্রত্যয়, বিভক্তি বা শব্দ যুক্ত হলে দীর্ঘইকার হয় না, মূলের হ্রস্বইকার বজায় থাকে। আবার এসব প্রত্যয়ান্ত শব্দে বাংলা প্রত্যয় বা বিভক্তি রা, এরা, দের যোগ হলে কি হবে, দীর্ঘইকার হবে। যেমন দেখো গুণী, গুণীরা। মন্ত্রী, মন্ত্রীদের। এই শব্দগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই যে সংস্কৃত বানানের নিয়মের প্রভাবে বাংলায় এসব শব্দের মূল শব্দের সঙ্গে তৎসম প্রত্যয়, বিভক্তি
ও শব্দ যুক্ত হলে দীর্ঘইকার হয় না, সেটা তোমাদের আমি দেখলাম। মূলের রস্বইকারই কিন্তু তখন বজায় থাকে। আবার এসব প্রত্যয়ন্ত শব্দে বাংলা প্রত্যয় বা বিভক্তি রা, এরা, দের যোগ হলে তখন কি হয়? দীর্ঘইকার হয়। এবার দেখো 43 নম্বর নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সাধারণত বর্গীয় বর্ণগুলো পরস্পর নিজেদের মধ্যে যুক্ত থাকে। ক বর্গের ক, খ, গ, ঘ যে কোনো বর্ণের সঙ্গে ঙ যুক্ত হবে, অনিস্বর যুক্ত হবে না। যেমন কি অঙ্ক, বঙ্গ, ভঙ্গ, সঙ্গ, আকাঙ্ক্ষা, তাই না? তাহলে কি বলেছি? ক, খ, গ, ঘ, তুমি অঙ্ক, শঙ্খ বলতে পারো, অঙ্গ বলতে পারো। এই সমস্ত শব্দে অনুস্বার হবে না, কি যুক্ত হবে? ঙ যুক্ত হবে সাধারণত। এবার দেখো, যেমন অহংকার, অলংকার, ভয়ঙ্কর, সংকট, সংকলন, তবে সন্ধিজাত শব্দের ক্ষেত্রে অনিস্বার। এই যেগুলো আমি বললাম, সন্ধিজাত যে শব্দগুলো আছে তাদের ক্ষেত্রে অনিস্বার হবে, মনে রাখতে পারবে এটা। আর কি বলেছি? ক বর্গের যে কোনো বর্ণের সঙ্গে ঙ যুক্ত হবে। এবার দেখো আরেকটা নিয়ম দেখো তোমাদের, চ বর্গের, অর্থাৎ চ বর্গ কোনগুলো? চ, ছ, বর্গের জ, ছ, এর যে কোনো বর্ণের সাথে ইয় যুক্ত হবে, মূর্ধন্য বা দন্তান্ন যুক্ত হবে না। যেমন কি জঞ্চা, বঞ্চিত, বাঞ্ছা, ব্যঞ্জন, মৎস্য, লাঞ্ছিত ইত্যাদি। এবার দেখো আরেকটা খেয়াল করো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। সত্য এর অর্থ হলো নিজস্ব, এটা তো তোমরা সবাই জানো, অর্থাৎ নিজের অধিকারে আছে। সত্য এর অর্থ হলো বিদ্যমানতা বা অস্তিত্ব, শ্রেষ্ঠ, গুণ, রস বা ফলের রস। সত্তা এর অর্থ হলো বিদ্যমানতা বা অস্তিত্ব। সত্তা ও সত্য অর্থের দিক থেকে একই হলে প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দন্ত সহায়তা ও দন্ত সহায়তা এর প্রয়োগ, যেমন দেখো যেসব শব্দে দন্ত সহায়তায় আছে অধিকাংশ ক্ষেত্রেই সেই সব শব্দ থেকে দন্ত সহায়তা বাদ দিলেও অর্থবোধক শব্দ পড়ে থাকবে। যেমন কি কণ্ঠস্থ, মুখস্থ, পকেটস্থ, গৃহস্থ ইত্যাদি। এবার দেখো যেসব শব্দে দন্ত সহায়তা আছে তার অধিকাংশ ক্ষেত্রেই সব শব্দ থেকে দন্ত সহায়তা বাদ দিলেও অর্থবোধক শব্দ পড়ে থাকবে না। যেমন কোনগুলো? ন্যস্ত, ব্যস্ত, বিধ্বস্ত, প্রশস্ত, গ্রস্ত ইত্যাদি। তাহলে কি বিষয়টা আরেকবার একটু তোমরা একটু দেখো, যদি যেসব শব্দে দন্ত সহায়তা এবং অধিকাংশ ক্ষেত্রেই যেসব শব্দ থেকে দন্ত সহায়তা বাদ দিলেও অর্থবোধক যে শব্দ সেটা কিন্তু পড়ে থাকে না। ঠিক আছে? এবার দেখো সাধারণত বর্গীয় বর্ণগুলো পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হবে। কোনগুলোর ক্ষেত্রে? দেখো ট বর্গের ট, ঠ, ড, ঢ যে কোনো বর্ণের সঙ্গে মূর্ধন্য যুক্ত হবে। ঠিক আমি আগে যেটা বলেছিলাম ক বর্গের ক্ষেত্রে ঠিক এরকম। কণ্ঠ, ঘণ্টা, লুণ্ঠন, বন্টন, কাণ্ড, কাণ্ঠ ইত্যাদি। ঠিক তদ্রূপ দেখো আরেকটা নিয়ম, ত বর্গ, অর্থাৎ ত বর্গীয় যে ধ্বনিগুলো, ত বর্গীয় কি আছে? ত আছে, থ আছে, দ আছে, ধ আছে, যে কোনো বর্ণের সঙ্গে দন্তান্ন যুক্ত হবে। যেমন কি পন্থা, প্রান্ত, স্পন্দন, গন্ধ, বন্ধন, খন্দ ইত্যাদি। তোমরা এটা দেখতে পারো। প বর্গ এর সঙ্গে কি আছে? যেমন প বর্গীয় যে সকল ধ্বনি আছে, প, ফ, ব আর ভ, যে কোনো বর্ণের সাথে ম যুক্ত হবে। যেমন কি কম্পন, সম্পদ, লম্ফ, কম্বল, আরম্ভ, সম্মান। অর্থাৎ তোমরা কিন্তু নিজেরাই দেখতে পারবে যে ক ময় প সেখানে আছে, সম্পদ ময় প আছে, লম্ফ ময় ফ সেখানে আছে। সবসময় তোমরা এটা মাথায় রাখবা যে ত, থ, দ, ধ এর আগে সবসময় দন্তান্ন বসবে, এর উপরে
যুক্ত বর্ণ হিসেবে। প ফ ব ভ ম এর উপরে সবসময় ম বসবে। এর নিয়মের কিছু কিছু আবার ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াবো না, এই ক্লাসটি আমি দীর্ঘায়িত করব না। এর পরে আমার এখনো আরো 3 দিন আছে এই ক্লাসটি শেষ করতে, আরো 3টা পার্ট তোমাদেরকে নিতে হবে। তো আজকে আমি 3য় পার্ট তোমাদেরকে নিলাম। তো আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যারা বুঝতে পারোনি তারা আমাকে পুনরায় আমাকে জানাবে, কমেন্ট করবে বা ফোনে আমার মাধ্যমে জেনে নিতে পারো তোমরা। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আমি আগামী আরেকটি ক্লাস তোমাদের সামনে নিয়ে আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।